নিয়ে নেবেন, যাদের সাথে মিলে না তারা শিখে নেবেন। যখন আমি চুয়েটে পড়তাম তখন তো বুঝতেই পারতেছো আমি কি করতাম মোটামুটি পড়াশোনা, একাডেমিক পড়াশোনা বলবো না, একাডেমিক পড়াশোনা বলবো। একাডেমিক পড়াশোনার বাইরে আমি যতটা বই পড়ছি, আমার অনেক বন্ধু সারা জীবন তোমরা বই পড়ে না, এটা আমি মোটামুটি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমার সবচেয়ে বেশি বই পড়ছে এরকম ফ্রেন্ডের থেকে অন্তত 10 গুণ বেশি বই পড়ছি আমি, বাট একাডেমিক বই পড়তাম না। ওই সময় একাডেমিক বই পড়তাম না, একাডেমিক পড়াশোনা করি নাই, আরেকটা কাজ করি নাই, কখনো লাইফে প্রেম করি নাই। এই দুটো কাজ ছাড়া সবই করছি চুয়েটে। টিউশনি করছি, প্রচুর টিউশনি করতাম। লাস্টে একটা কোচিং সেন্টার দিয়েছিলাম, অনেক ভালো চলতো আর কি কোচিং সেন্টারটা। গিফটের দোকানদার ছিলাম আর কি, গিফট শপ ছিল আমার, একটা না দুটা গিফট শপ ছিল। সো দোকানদারই বলা চলে, মানে পুতুল বিক্রি করতাম। এরপর শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট ছিল, এরপর কিছু ইম্পোর্টের বিজনেস করতাম। আমার ইচ্ছা ছিল আমি ব্যবসায়ী হব, বিজনেসম্যান হওয়ার ইচ্ছা ছিল। পরে একটা ছোট্ট ঘটনাতে আমার লাইফটা চেঞ্জ হয়ে যায়। ঘটনাটাকে শেয়ার করবো? ওকে। তোমার লাইফে যে কোনো একটা দিন তোমার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে, যে কোনো একটা কথা তোমার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে, যে কোনো একটা মুহূর্ত তোমার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। আমার টার্নিং পয়েন্টটা কেমন ছিল সেটা বলি। ওই সময়ে আমি যেহেতু বিজনেসম্যান হওয়ার স্বপ্ন দেখতাম, সেহেতু বিজনেসম্যান হতে হলে অনার্স পাস করতে হয় না, আর ইঞ্জিনিয়ারিং তো লাগেই না, প্রশ্নই আসে না। ও 1টা বেজে গেছে, আমি এখন ব্রেক দিচ্ছি, গল্পটা শেষ করে ব্রেক দিচ্ছি, সময় চলে যায়। তো তখন ভেবেছিলাম যেহেতু অনার্স পাস করতে হয় না, সেহেতু আমি অনার্স পাস করব না। আমার অনার্স পাস করার কোনো ইচ্ছাই ছিল না, এবং আমি আমার 4th ইয়ারের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা ক্লিয়ার করি নাই, বা করতেছিলাম না, অনেক দিন ধরে করি নাই। আচ্ছা, তখন একটা ছোট্ট ঘটনা আমার লাইফটাকে চেঞ্জ করে দেয়। ঘটনাটা ছিল এরকম, তখন আমি খুব বিজনেস ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করতাম, বিজনেসে ইনভলভ ছিলাম, কিভাবে বিজনেসটাকে বাড়ানো যায়, একটা গ্রুপ অফ কোম্পানিজ দিব, সেটা আমার ইচ্ছা ছিল, ড্রিম ছিল। এটা করতে গিয়ে আমার অনেক কষ্ট করতে হয়েছে, কারণ বিজনেস করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা, অনেক কষ্ট করতে হয়েছে। তখন কোন একটা দিন একটা দাওয়াতে যাচ্ছিলাম, দাওয়াত করে যাচ্ছি কোন একটা দিন। তো দাওয়াতে যাওয়ার সময় খুব ফিটফাট হয়ে যাচ্ছি আর কি, একদম মেনটেন করে, সুন্দর শার্ট টার্ট পরে, সুন্দর প্যান্ট পরে যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য। সুন্দরভাবে যাওয়ার একটা কারণ ছিল, যে বাসায় দাওয়াত ছিল সেই বাসায় একটা সুন্দর মেয়ে ছিল, বুঝলো? যদি কোনোভাবে দেখে আমাকে একটু, বুঝলো? তো পাবলিক বাস থেকে নামতেছি, তো চিটং একটা জায়গা আছে না, আমাদের চেরাগি পাহাড়ের মোড়, একটা জায়গা আর কি, চেরাগি পাহাড়ের মোড়, তোমাদের চেনার কথা না। ওখানে নামছি সেন্টার পয়েন্ট হসপিটালের সামনে। নামার সময় ওই যে বাসের যে দরজাটা আর কি, যেখান দিয়ে নামে, ওখানে শুরুর যে সিটটা, সিটের ওখানে একটা পেরেক বের হয়েছিল। পেরেকে আমার মোটামুটি প্যান্টটা লেগে একদম ছিঁড়ে গেছে, ভালোই ছিঁড়ে গেছে, একদম চতুর্ভুজ আকৃতি ছিঁড়ে গেছে, ঝুলতেছে। এখন আমি সেন্টার পয়েন্ট হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি, এই প্যান্ট নিয়ে তার দাওয়াত করে যাওয়া যায় না, তাই না? তার উপর যদি ওই মেয়ে না থাকতো একটা কথা ছিল, কি করবো আমি আসলে বুঝতেছি না। দাঁড়ায় আছি সেন্ট্রাল হসপিটালের সামনে, প্যান্ট ছেঁড়া ঝুলতেছে, আমি দাঁড়ায় আছি, এরকম একটা বিষয় চিন্তা করতেছি ভাবটা নিয়ে। আমার এক্সপেরিয়েন্স বলে, যখন কোনো ছেলে কোনো একটা টেনশনে থাকে, কোনো একটা টেনশনে পড়ে, কোনো বিষয় নিয়ে টেনশনে থাকে, তখন ছেলেটার মাথাটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, এবং সে তখন একটা ভাব নিয়ে ভাবতে থাকে। আসলে সে কিছুই ভাবতেছে না, সে ভাব নিয়ে জাস্ট তাকায় আছে কোন দিকে। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আমি আসলে কিছুই ভাবতেছিলাম না, আমি ভাব নিয়ে দাঁড়াইছিলাম, বুঝতেছিলাম না কি করতে হবে। আমি জানি না তোমার ছেলেদের এমন হয় নাকি। সো যাদের বয়ফ্রেন্ড আছে, যখন দেখো বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করতেছো, বয়ফ্রেন্ড একটা ভাব নিয়ে বসে কোনো কথা বলবে না, টেনশনে আছে, ভাব নিয়ে বসে আছে, আমি তোমাকে একদম শিওরলি বলতে পারি ও কিচ্ছু ভাবতেছে না, একটা ধাক্কা দাও, কিছুই ভাবতেছে না। তো আমি দাঁড়িয়ে আছি, আমার এক ফ্রেন্ড ছিল সত্যজিৎ, ও এখন আইটি জব করে 30তম BCS-এ। সে আমাকে দেখছে, কিরে বেটা কি করছ তুই এখানে? বলে বেটা প্যান্ট ছিঁড়ে গেছে, দাওয়াত ছিল, ওখানে যাচ্ছিলাম, দাওয়াতের গোষ্ঠী গিলা, চল গল্প করি। তো গল্প করতেছি, গল্প করতে করতে আমার আরেক ফ্রেন্ড ছিল পলাশ, ও এসে হাজির ওখানে। তো ওরা আমাকে বলতেছে যে কিরে তুই BCS দিচ্ছিস না? আমি বললাম না বেটা, আমি বিজনেস করবো। BCS এগুলো কি? BCS নিয়ে আমার আসলেই কোনো আইডিয়া ছিল না। অনার্সে পড়ার সময় BCS নিয়ে কেউ কখন আমাকে বলেও নাই, তো আমি জানতাম না। তুই BCS দিচ্ছ না? আমি বললাম না, BCS এগুলো কি? সরকারি চাকরি। সরকারি চাকরি তো করবো না, আমি তো বিজনেস করবো, বিজনেসম্যান হবো। তো তুই যেটাই কর,
ও তার বাজে ভাষায় বলছে, বন্ধু মানুষ, এটা বলতে পারতেছি না, তুই যেটাই কর তুই তোর অনার্সটা কমপ্লিট কর, অনার্স শুরু করছিস শেষ করবি না? বলে আমার অনার্স কমপ্লিট করার দরকারটা কি, আমি তো বিজনেস করতেছি। তারপরে তুই কমপ্লিট কর, বিসিএস দেয়। বলে বিসিএস কেন দিব, অন্য কিছু করা যায় তো? ও বললো না বিসিএস দিতে পারিস। আর বিসিএস মানে কি, ওই যে সরকারি ব্যাংকে চাকরি টাকরি হয় ওটা না বিসিএস, ওটা দিয়ে হয় মনে হয়। আবার অনেকে পুলিশ টুলিশ হয় দেখছি, থানায় বসে, ওরা না বিসিএস। বিসিএস নিয়ে আমি বুঝতামই না। ওরা বলে যে ব্যাংকে কি বিসিএস দিয়ে হয় নাকি, ওর সোনালী ব্যাংকে হয় না? বলে না, কি নন ক্যাডার কতগুলো বলে পোলাপান, এগুলো না, বলছে কিচ্ছু জানোস না। সে আমাকে মোটামুটি সোয়া এক ঘন্টা ধরে হোয়াট ইজ বিসিএস, হোয়াট ইজ সিভিল সার্ভিস, টোটালটা বুঝাইছে। এবং একটা টোপ দিছিল, যে টোপটা আমার খুব কাজে লাগছে। টোপটা ছিল এরকম যে তুই তো লিখতে ভালোবাসিস, লেখালেখি করতে ভালোবাসিস, বইটাই পড়তে ভালোবাসিস, তুই যদি সিভিল সার্ভিসে আসিস তুই খুব ভালোভাবে এটা চালাতে পারবি। তুই তো বিজনেস করে মানে বাসায় ফিরতে ফিরতে 11টা বাজে, 10টা 11টা বাজে, সময় পাস না, বিসিএস দিলে সুবিধাটা হবে। এটা আমার খুব ভালো লাগছে, ভালো তো। তখন থেকে মাথায় সেট হয়ে গেছে আমি বিসিএস পরীক্ষা দিব এবং বিজনেস ছেড়ে দিব। আমি খুব জেদে কাজ করি, একটা জেদ যদি একবার মাথায় চাপে সেটা আমি করে দেখাই, করার আগ পর্যন্ত থামি না। এটা আমার একটা অভ্যাস, রক্তের মধ্যে আছে এই জিনিসটা। তখন ভাবলাম যে বিজনেস বন্ধ করে দিব, একদম বন্ধ করে দিব, কোচিং সব বন্ধ করে দিব। কোচিং বন্ধ করার অন্য একটা কারণ আছে, এটা আমি পরে বলবো কেন আমি টিউশনি ছেড়ে দিই, অনেকের সঙ্গে হয়তো মিলবে ঘটনাটা। তো বিজনেস বন্ধ করে দিই, এবং বিজনেস বন্ধ করে দেওয়ার কারণে আমার অনেক টাকা লস হয়েছিল। ওই সময়ের হিসাবে সেটা ছিল 40 লক্ষ টাকা, 40 লক্ষ টাকার মতো লস হয়েছিল। এই পরিমাণ লসের দুঃখ কষ্ট মাথায় নিয়ে পড়াশোনা করছি। শেয়ারে ধরা খেয়েছিলাম, আল্লাহ রহমতে 24 লক্ষ টাকার মতো আর কি। অনেকের থেকে টাকা পয়সা পেতাম, এগুলো ফেরত পাই নাই, মানে যাহা টাকা পাইতে সব শেয়ার ইনভেস্ট করে দিচ্ছি, পরে বিশাল ধরা খেয়েছিলাম। যাই হোক, তারপর অনেকের থেকে টাকা পয়সা পেতাম, সেটাও ফেরত পাই নাই। এরকম অনেকগুলো বিজনেস বন্ধ করে দিলাম, গিফট সব, ওখানে লস হয়েছে অনেক। আমাকে অনেকে বলে ইনবক্সে যে ভাইয়া আমার অনেক ফাইন্যান্সিয়াল লস আছে, ওই জন্য এই কষ্টে আমার পড়াশোনা হয় না। তাদেরকে আমি বলি, শোনো, তুমি তোমার ফাইন্যান্সিয়াল লসের পরিমাণ নিশ্চয়ই এই লেভেলের বেশি না, আমার যে লেভেলের বেশি ছিল সেই লেভেলের বেশি না। এবং এই পরিমাণ লসের কষ্ট মাথায় নিয়ে পড়াশোনা করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। পুরুষ মানুষ মাত্রই জানে যখন ওই কষ্টে ইনকাম করা টাকা যখন পানিতে চলে যায় তখন যে কি পরিমাণ যন্ত্রণা হয়, কি পরিমাণ কষ্ট লাগে। গার্লফ্রেন্ড চলে গেলে এত কষ্ট লাগে না, অনেক কষ্ট লাগে। ওই পরিমাণ কষ্ট মাথায় নিয়ে পড়াশোনা করছি। সো আমি পারলে তুমি পারবে না কেন, তুমিও পারবে। টিউশনি কেন ছেড়ে দিছি সেটা একটু বলি। তখন আমি প্রচুর টিউশনি করতাম, আগেই বলছি, এত বেশি টিউশনি করতাম। লোকজন করে কি পড়াশোনা করার পাশাপাশি টিউশনি করে না, আর আমি করতাম কি টিউশনি করার পাশাপাশি পড়াশোনা করতাম, এটা করতাম। তো কোচিং ছিল, ব্যাপক অবস্থা আর কি। একটা ঘটনা, দুটো ঘটনার কারণে আমি টিউশনি ছেড়ে দিই, ঘটনাগুলো শেয়ার করি তোমাদের সাথে। প্রতি বছর যারা এইচএসসি পাস করতো থেকে ইন্টারমিডিয়েট পাস করতো আর কি, বিভিন্ন জায়গায় চান্স পেতো, ইঞ্জিনিয়ারিং, পাবলিক ভার্সিটি, মেডিকেল, যেটাই বলো আর কি, চান্স পেতো। সবাই দেখা করতে আসতো, খুশি হয়ে দেখা করতে আসতো মিষ্টি নিয়ে। তো আমার খুব প্রিয় একটা স্টুডেন্ট, সে আমাকে খবর দেয় নাই সে চান্স পাইছিল বুয়েটে, ইলেকট্রিক্যালে চান্স পাইছিল। সে আমাকে কোনো খবরই দেয় নাই। আমি ওর খবর একজন থেকে পাইছি, পাওয়ার পর ওকে ফোন দিছি। ফোন দিয়ে বললাম, তুমি এখানে চান্স পাইছো, আমাকে একটু খবর দিবা না? কংগ্রেচুলেশন, এই সে। তুমি খবর দাও না কেন, বোকা ছেলে? তো ও বলে কি, স্যার আমি সময় পাইনি আপনাকে খবর দেওয়ার। স্ট্রেট বলছে এই কথাটাই, ভাবে তোমাকে, আপনি আমি সময় পাইনি আপনাকে খবর দেওয়ার, সরি স্যার। বলো না, ঠিক আছে অসুবিধা নাই, তুমি একটা কাজ করো, কোচিং এ আসো, তোমাকে একটু মিষ্টি খাওয়াই, এত কষ্ট করে পড়াশোনা করছো, তোমাকে পার্টি দিতে হবে না আমার, তোমার বড় ভাই আমি। তখন বলে কি, স্যার আমি অনেক ব্যস্ত আছি, সময় পেলে আসবো। এখন আমি বললাম, ব্যস্ত আছো ভাই, একটু আসতে পারবে না? না স্যার, আমাকে অনেক জায়গায় ডাকতেছে স্যার, বুঝেন তো। আমি বললাম, কি রে, ছেলে তো আমার সঙ্গে স্টাইলে কখনো কথা বলে না, এইভাবে কথা বলতেছে কেন? তখন আমি বললাম, ও আচ্ছা। বলে, স্যার একটা কথা বলি, কিছু মাইন্ড করেন না স্যার। বলে, হ্যাঁ বলো। বলে, স্যার আপনি জানেন না কোথায়, এবার পলস থেকে, আমার কোচিং এর নাম ছিল পলস কোচিং হোম, পলস থেকে বিভিন্ন জায়গায় চান্স পাইছে, বুয়েটে আসছে অনেকে মেডিকেলে আসছে স্যার, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তা আপনি বোধহয় সবার খবর জানলেন না ওভাবে করে, একটা কাজ করা যায় না স্যার? বলে, কি? বলে, স্যার সবার ছবি কালেক্ট করেন, ছবি কালেক্ট করার পরে স্যার আমাদের সম্পর্কে কিছু নেন, আমাদের কাছ থেকে লিখিত নেন স্যার, পরে এটা দিয়ে একটা প্রসপেক্টাস ছাপান, আপনার কোচিং এ অনেক স্টুডেন্ট পাবেন, আপনি আপনার ফাইন্যান্সিয়ালি অনেক লাভ হবে। খুব কষ্ট লাগছে। আমার ছোট ভাই আমাকে শেখাচ্ছে কিভাবে পয়সা ইনকাম করতে হয়। তাও এমন একটা ছেলে, একটা ঘটনা শেয়ার করি, ছোট একটা ঘটনা। ওই ছেলে আমার কাছে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করছে। ক্লাস 9 এর সেকেন্ড টার্ম পরীক্ষার পর ওর বাবা মারা গিয়েছিল স্ট্রোক করে। ওর বাবার মৃত্যুর পর আমি আন্টিকে কোচিং এ দিতে বললাম, ওর আর কোনো ফি দেওয়ার দরকার নাই কোচিং এর, ও আমার কাছে ফ্রি পড়বে, অসুবিধা নেই। তো আন্টি বলছে, দরকার নাই, না কোনো অসুবিধা নেই, আমি চাচ্ছি ওকে ফ্রি পড়াতে, ও একটা ভালো স্টুডেন্ট, ও লাইফে অনেক দূর যাবে, ওকে আমি ফ্রি পড়াবো।
যেই ছেলেকে আমি 3.5 বছরেরও বেশি সময় ফ্রি পড়াইছি, সেই ছেলে যদি পাশ করার পর যদি আমাকে কিভাবে পয়সা ইনকাম করতে হয় শিখায়, তখন তার পড়ানোর প্রতি কোনো ভালোবাসা জন্মে না, কোনো আন্তরিকতাও থাকে না। এটা ছিল আমার, এই চটটা আমার লাইফে দরকার ছিল। সে যে আমাকে চটটা দিছে ওই সময়, এই চটটা আমার দরকার ছিল। আর একটা ছোট ঘটনা করছিল, এটা শেয়ার করি। আমি ওই সময় যেহেতু আমার চুয়েটের যে প্রজেক্ট ছিল সেটা কমপ্লিট করতেছিলাম না, ঝুলাই রাখছিলাম। আমার যিনি সুপারভাইজার স্যার ছিলেন, উনি খুবই কঠিন মানুষ ছিলেন আর কি। উনি আমাকে পাত্তাই দিতেন না, আমি ওনাকে কোনো পাত্তা দিতাম না। ইট ওয়াজ কমপ্লিকেটেড, আমাদের রিলেশনশিপটা ছিল কমপ্লিকেটেড। তো এরকম ছিল একটা বিষয়। তো পরে ক্লিয়ার করতেছিলাম না, টিউশনি করতেছিলাম, ব্যবসা করতেছিলাম, এই কাজগুলো করতেছিলাম, ভালোই ছিলাম। আমার স্টুডেন্টদের গার্জিয়ানরা ছিল না, গার্জিয়ানরা করতো কি নিজেদের মধ্যে গল্প করতো যে স্যার তো এখনো পাস করে নাই, স্যার তো অনার্স কমপ্লিট করতেছে না, এই সেই হ্যান ত্যান। এবং আমি আমার বন্ধুদের চাইতে প্রায় 2.5 বছরেরও বেশি সময় পরে কমপ্লিট করছি, 2.5 বছরের বেশি সময় পরে। আর কিছুদিন কমপ্লিট করলে আমার ছাত্রত্ব বাতিল হয়ে যেত, এই অবস্থা ছিল আমার, বাজে অবস্থা ছিল খুব। তো এবং আমার ইচ্ছা ছিল কমপ্লিট করবো না। তোরা বিভিন্ন কথাবার্তা বলতো, আসলে স্যারের পক্ষে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না, স্যারের মনে ব্রেনে কুলাচ্ছে না, ইঞ্জিনিয়ারিং তো অনেক কঠিন, ব্রেনে কুলাচ্ছে না, ওই জন্য স্যার বোধহয় মাস্টারি করে লাইফটা কাটাই দিবে, এই কথাগুলো বলতো যে স্যারের পক্ষে এর চেয়ে বেশি কিছু করা বোধহয় সম্ভব না। আমার যারা ওয়েলউইশার ছিলেন, কিছু গার্ডিয়ান ছিলেন আমার ওয়েলউইশার, ওরা আমাকে এসে বলতো স্যার আপনি অনার্সটা ক্লিয়ার করেন, লোকজন আপনার সম্পর্কে আজে বাজে কথা বলে। কি বলে? বলে নাকি আপনি এর চেয়ে বেশি কিছু করতে পারবেন না, ওই জন্য এটাই করতেছেন। এই পৃথিবীতে সেই কাজটা করা সবচাইতে বেশি আনন্দের, সবচাইতে বেশি গৌরবের, যে কাজটা অন্যরা বলে তুমি করতে পারবে না, সেই কাজটা করে দেখানো। আমি এই কাজটা করে দেখানোর জন্য টিউশনটা ছেড়ে দিচ্ছি, আর কোনো কিছু না। তো হ্যাঁ, আমরা কি একটু ব্রেকে যাই, এরপরে শুরু করি আবার নাকি? ব্রেক কি এখন দিব নাকি একটু পরে দিব? 1:30 থেকে? ওকে। ইফতার পার্টির গল্প বলি, শুনো গল্পগুলো। বন্ধু বান্ধব থেকে কতটুকু নিগৃহীত হয়েছিলাম আর কি। ইফতার পার্টি চুয়েটের মানে বিভিন্ন ইফতার পার্টি হতো, আমাদের ব্যাচমেটদের মধ্যে ইফতার পার্টি হতো। তো যেহেতু আমাকে ওই সময় কেউ পাত্তা দিত না আর কি, খুব একটা কি পাত্তা দিত না, 2 পয়সার দাম দিত না কেউ কখনো আমাকে। তো ইফতার পার্টিতে আমাকে কেউ দাওয়াতও দেয় নাই কখনো। দাওয়াত দেওয়ার কথা আসলে ওরা বলতো যে ও তো দোকানদারি করে, ও তো ইঞ্জিনিয়ার না, ওকে আমাদের পাশে বসে খাওয়া দাওয়া করবে। চিন্তা করে দেখো, যাদেরকে আমি বন্ধু মনে করছিলাম, অনেকদিন পরে বুঝতে পারছি তারা আমার বন্ধু ছিল না, তারা আমার ক্লাসমেট ছিল শুধু। এটা বুঝতে পারছি, খুব কষ্ট লাগছে আমার এই কথাগুলো শুনে। যখন কোনো গেট টুগেদার হতো বিভিন্ন বন্ধে, সেই গেট টুগেদারে আসার জন্য কখনোই আমাকে কেউ ফোন করে নাই। এই কারো কাছ থেকে পাত্তা না পাওয়াটা খুব কষ্টের ব্যাপার, পৃথিবীতে এর চেয়ে কষ্টের ব্যাপার খুব কম আছে। তুমি বেঁচে আসো, তোমার কেউ পাত্তা দেয় না, এর চেয়ে মরে যাওয়া ভালো, এরকম মনে হয়। খুব কষ্ট লাগে খুব। কেউ আমি ফোন করলে ধরতো না, 3-4 বার ফোন করার পর ধরতো, এরকম একটা বিষয় ছিল একটা সময়। খুব কষ্ট পাইছি ওই সময়, খুবই কষ্ট পাইছি। এরপর আরো কিছু বিষয় ছিল, আমি যখন অনার্স কমপ্লিট করতেছি না, তখন লোকজন একটা বাজে অভ্যাস কি জানো, তুমি ধরো কোথাও চান্স পাও নাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, অসুবিধা নাই, এখন সে এসে তোমারে বলবে ও তো কিছু করে না, ও তো পড়াশোনা করতো না, এখানে পড়তেছে, রাজেন্দ্র কলেজে পড়তেছে, ইঞ্জিনিয়ারিং এ চান্স পায়নি, মেডিকেলে চান্স পায়নি, হাবি যাবি। কিন্তু সেই লোকটা তোমাকে কিভাবে ভালো, ইঞ্জিনিয়ারিং কিন্তু খুবই প্রিসাইজ সাবজেক্ট, খুবই প্রিসাইজ একটা সাবজেক্ট। মানে তুমি এখানে বাড়তি কথা লেখার কোনো সুযোগ নাই, তুমি বানিয়ে অনেক কিছু লিখে দিচ্ছ এবং ফেল করছো, এটা হইতে পারে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং হচ্ছে খুবই প্রিসাইজ সাবজেক্ট, যা দরকার তাই তোমাকে লিখতে হবে। যেহেতু আমি পড়াশোনা করতাম না, সেহেতু আমি আসলে বুঝতাম না কোনটা লেখা দরকার। তখন আমি করতাম কি, প্রশ্ন পাওয়া মাত্র প্রত্যেকটা প্রশ্নে চিত্র দেওয়ার চেষ্টা করতাম। চিত্র তো আমার সব প্রশ্ন হয় না, কিন্তু বানায় আমি চিত্র দিচ্ছি। তো কোটেশন দেওয়ার ইচ্ছা করতো, কিন্তু ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় কোটেশন দিলে দেখতে খারাপ লাগে, ওই জন্য কোটেশন দিই নাই, চিত্র দিছে। আমি আমার কোটেশন বানানোতে ওস্তাদ, বরাবরই ওস্তাদ ছিলাম। পৃথিবীর এমন কোনো মনীষী নাই যে মনীষীর কোটেশন আমার এখানে নাই। আর এই মুহূর্তে বানাই যেতে পারবো, অসুবিধা নেই, তুমি বুঝতেও পারবে না আর কি, কারণ ওই মনীষী তো অনেক কিছু লিখে গেছে, সবগুলো পড়া তো সম্ভব না, তাই না? এইটা আমি বানাতে পারি, খুব ভালো বানাতে পারি, অতি দক্ষতার সাথে বানাতে পারি। এবং আমার অনেকগুলো মনীষী কখনোই জন্মগ্রহণ করেন নাই এবং সামনে জন্মগ্রহণ করার সুযোগও নাই আর। এরপর পরীক্ষার খাতা প্রশ্ন যেমনই আসুক, আমার ডিকশনারিতে কোনো কালে আনকমন প্রশ্ন বলে কোনো কথা নাই, আনকমন প্রশ্ন বলে কোনো শব্দ নেই আমার ডিকশনারিতে। আমার জন্য পৃথিবী যাবতীয় প্রশ্নই কমন। এবং আমার একটা অনেকগুলো দক্ষতা বলো কিংবা কুদক্ষতা বলো, যেটাই বলো না কেন, সেগুলোর মধ্যে একটি হচ্ছে যে কোনো বিষয় নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা লিখতে পারি, যে কোনো বিষয় নিয়ে পেজের পর পেজ লিখতে পারি। প্রশ্ন পাইতাম,
যেহেতু আমি বুঝতেছি না এটা কি কঠিন প্রশ্ন নাকি সহজ প্রশ্ন সেটাই বুঝতেছি না, কারণ আমি পড়াশোনা করি নাই। পরে চিন্তা করলাম যে ফুল আনসার করতে হবে। আমি কিন্তু সব পরীক্ষায় ফুল আনসার করতাম। তো একটা পরীক্ষার এক্সাম্পল দিয়ে বলি, কোয়েশ্চেন খুবই কঠিন হয়েছিল, স্যাররা যা পড়াইছে কিচ্ছু দেয় নাই, মোটামুটি সব প্রশ্নেই মডারেট করা হয়েছে, কিছুই দেয় নাই। পোলাপান লিখতে পারতেছে না, আর আমি মোটামুটি ওইটা শেষ করে রুশিদ গেছি। রুশিদ নেওয়ার পর সবাই আমার দিকে তাকাইছে একবার করে। আমি তখন বুঝতে পারছি কোয়েশ্চেনটা কঠিন ছিল। এখনো বন্ধু বান্ধব একসাথে হলে এই গল্পগুলো করে, তখন বুঝতে পারলাম কোয়েশ্চেনটা কঠিন ছিল, রশিদ নেওয়া ঠিক হয় না। সবাই কি ভাবতেছে আমাকে, মানে আমি যে পারি না সেটা কিন্তু বুঝে গেছে ওরা ততক্ষণে। তো রশিদ নিলাম, রশিদ নেওয়ার পরে স্যার বলছে তুমি কি লিখছো দেখি। আরে পেজ উল্টাচ্ছে, বলে তুমি বিষয়ের নাম জানো, কোন বিষয়ে পরীক্ষা হচ্ছে? জি স্যার জানি। আচ্ছা আমার রশিদ লাগবে, নিলাম, যত তাড়াতাড়ি বসা যায় আর কি, কারণ সবাই তাকায় আছে আমার দিকে। বসে পড়লাম, বসে আবার লেখা শুরু করলাম। এইভাবে করে রশিদ নিয়েছি, 2টা ফেলও করছে। কিন্তু মানে ফুল আনসার করে ফেলছি আর কি। মানে আবার আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে পরীক্ষার ফলে আমি আমার লাইফের কোনো কালেই কথা বলতে পারি না। মানে পাশের জন থেকে জিজ্ঞেস করবো, এটা আমাকে পিটাই ফেললেও হয় না। মানে কাউকে আমি না পারলে লিখবো না তো না, লিখে ফেলবো, বাংলায় টানা লিখে ফেলবো, কিন্তু কারো থেকে জিজ্ঞেস করে লিখবো এটা আমি পারি না। আমি কথা বলা পরীক্ষার হলে আমার আত্মসম্মানে লাগে। আমার কথা হচ্ছে ভাই আমি যদি কিছু না পারি ফেল করবো, কিন্তু আরেকজন থেকে জেনে নিয়ে পাস করবো, সেটা আমার মধ্যে নাই। এই জিনিসটা ছিল না কেন জানি। সো আমি লিখতাম আর কি, বানায় টানায় যা যা পারি লিখতাম চুয়েটের পরীক্ষার সময়। এরপরে যখন পরীক্ষার হল থেকে সবাই বের হতো, কোশ্চেন নিয়ে কথাবার্তা বলতো, তখন আমি বুঝতে পারতাম যে কোশ্চেনটা সহজ ছিল নাকি কঠিন ছিল। আর চুয়েটের একটা নিয়ম হয়ে গেছিল, আমাদের ব্যাচমেটরা এত শয়তান ছিল, বন্ধু বান্ধব শয়তান না হলে ভালো লাগে না। ধরো সবাই একটা পরীক্ষায়, সহজ পরীক্ষায় সবাই A+ পাইছে, A+, B+, সবাই পাইছে। আমি পাইছি D। কেউ কাউকে পার্টি দিতে বলে না, আমি D পাইছি কেন আমাকে পার্টি দিতে হবে। সুশান্ত পাস করছিস পার্টি দে। মানে সবার ধারণাই হয়ে গেছিল আমি যাহা যাহা পাস করছি তাহা তাহা বোনাস, এটা খুব ধারণা হয়ে গেছিল। এটা নিয়ে অনেক প্যারাই ছিলাম চুয়েটে। আচ্ছা, আর যেহেতু আমি প্রচুর টিউশনি করতাম, আর্থিকভাবে সবসময় ধনী ছিলাম, ধনী, প্রচুর টাকা পয়সা কামাই করতাম। সো আমার পার্টিতে কোনো অসুবিধা ছিল না। অ্যাটলিস্ট আমাকে একটু ভালো ভাবুক আর কি। পরেরটা, কারণ আমার সাথে কেউ আসলে কথা বলতো না খুব একটা। পড়াশোনা করতাম না, তো রেজাল্ট খারাপ হলে না অনার্সে কেউ কথা বলে না, ছেলেরাই কথা বলে না, মেয়েরা তো অনেক দূর কি বাত হয়। তো আমি দেখছি, আমি 2 ধরনের স্টুডেন্ট দেখছি ভার্সিটিতে এবং কলেজগুলোতে। এক ধরনের স্টুডেন্ট ধরো A+ পাই নাই, A পাইছে, A+ পাই নাই, A পাইছে, সে এমন ভাবে কান্নাকাটি শুরু করবে যেন সে F পাইছে। আরেক শ্রেণীর স্টুডেন্ট আছে যারা D পাইছে, কিন্তু সে এমন ভাবে নাচানাচি করছে দেখলে মনে হবে A+ পাইছে। আমি ছিলাম সেকেন্ড ক্যাটাগরির স্টুডেন্ট। আমি D পাইলে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, মানে ফেল করি নাই, পরীক্ষাটা আরেকবার দিতে হবে না। পরীক্ষা দিলেও তো অসুবিধা নাই, আমি তো একই জিনিসই পাবো, লিখবো তো একই ভাবে, ওরকম আর কি। তো এবং চুয়েটে আল্লাহর অশেষ রহমতে এমন কোনো জিপিএ নাই যেটা আমি পাই নাই। A+ থেকে শুরু করে তোমরা ভাইবো না আমি জীবনে কখনো A+ পাই নাই, এটা ভাববা না। হ্যাঁ, আমি সবই পাইছি, A+ থেকে শুরু করে F পর্যন্ত সবই পাইছি আর কি। আমাদের একটা সাবজেক্ট ছিল CPI, কম্পিউটার পেরিফেরালস এন্ড ইন্টারফেস, অত্যন্ত কঠিন সাবজেক্ট এবং বিরক্তিকর সাবজেক্ট। এই সাবজেক্টে আমি ধরে নিয়েছিলাম আমি ফেল করবো, একদম ধরে নিয়েছি ফেল করবো। তো ওখানে পাইছি D পাওয়ার পরে স্যারের সঙ্গে দেখা করতে গেছি। তো স্যার আমাকে দেখেই মোটামুটি লাফাই উঠছে, সুশান্ত তুমি কেন আসছো আমি বুঝতে পারতেছি, তুমি দেখো কোনো রিকোয়েস্ট করবে না, তোমাকে এর চাইতে বেশি মার্কস দিয়ে আমার পক্ষে সম্ভব হয় নাই, তোমাকে অনেক বেশি মার্কস দিয়ে পাস করাইছি, তুমি এটাতে পাসই করতে না, প্লিজ মার্কস পাওয়ার জন্য কোনো রিকোয়েস্ট করবে না। আমি বললাম স্যার আমি এই জন্য আসি না, আমি বুঝতে পারছি কেন আসছো। আমি বললাম স্যার আমি একটু বলি, বলে স্যার আমি স্যার পাস করছি, আপনাকে থ্যাংক ইউ বলতে আসছি। স্যার বলে হ্যাঁ জি স্যার, পোলাপান A+ পেয়ে দেখা করতে আসলে তুমি D পেয়ে দেখা করতে আসছো। স্যারের সঙ্গে দেখা হয়েছিল কিছুদিন আগে চিটংয়ে যখন গেছি, কামাল স্যার, উনি এই ঘটনাটা বলে খুব হাসতেছিল, বলে তুমি আমার সঙ্গে দেখা করতে আসছিল মনে আছে? জি স্যার মনে আছে। আচ্ছা, পরেরটা, টিম ওয়ার্ক জিনিসটা কি? তোমাদের ইয়ে করতে হয় না, প্রজেক্ট করতে হয় না, অ্যাসাইনমেন্ট করতে হয় না, গ্রুপ অ্যাসাইনমেন্ট করতে হয় না। তো গ্রুপ অ্যাসাইনমেন্ট জিনিসটা কি? তো গ্রুপ অ্যাসাইনমেন্ট চুয়েটেও করতে হয়েছে আমাকে, IBA-তেও করতে হয়েছে প্রচুর গ্রুপ অ্যাসাইনমেন্ট। জিনিসটা কি আমি আমার অভিজ্ঞতাটা বলি। গ্রুপ অ্যাসাইনমেন্টে আসলে কি হয়, আমরা জানি 2+2 = 4 হয়, রাইট? কিন্তু আমি দেখছি ওই গ্রুপ ওয়ার্কের মধ্যে কয়েকটা বিষয় ঘটে। এখানে 2+2 = 4 হয়, 2+1 = 4 হয়। 2+1 কিভাবে 4 হয়? 4 জন কাজ করতেছে, একজন কোনো কাজই করতেছে না, কিন্তু সে একই সমান মার্কস পাচ্ছে, হয়তো। তার মানে কি 2+2 = 4 নাকি 2+1 = 4? 2+1 = 4 হয়েছে। আবার এমনও হইতে পারে 1+1 = 4 হতে পারে, 2 জন কাজ করতেছে না, হইতে পারে না?
বাকি দুজন কাজ করতেছে, 1+1 সমান 4 হতে পারে, এমনও হইতে পারে 1+0 সমান 4 হতে পারে। 4 জনের মধ্যে শুধু একজনই পরিশ্রম করতেছে, বাকিরা কিন্তু সমান মার্কস পাবে, হইতে পারে না? আবার এমনও হতে পারে 0+0 সমান 4 হতে পারে, কেউই কাজ করে না, অন্য একজন থেকে কপি করে নিয়ে স্যারকে সাবমিট করে দিচ্ছে, সেটাও তো হইতে পারে, পারে না? ওকে, তো এইভাবেই কাটে মোটামুটি জুয়েট লাইফ। পরেরটা, সেমিস্টার ফাইনালের আগে কি করতাম? আমাদের তো সেমিস্টার সিস্টেম ছিল, ওখানে আমি কি করতাম, বা আমরা যারা ফাঁকিবাজ ছিলাম তারা কি করতাম? ধরো পরীক্ষার বাকি আছে 10 দিন, চ্যাপ্টার বাকি আছে 10টা, আমি মাথায় হিসাব করে ফেলতাম 10 চ্যাপ্টার বাকি, পরীক্ষার সময় 10 দিন বাকি, অতএব দিনে একটা করে চ্যাপ্টার, কোনো ব্যাপার না, শেষ হয়ে যাবে। পড়াশোনা কিন্তু করতেছে না। পরীক্ষার বাকি 5 দিন, চ্যাপ্টার বাকি আছে 10টা, দিনে কয়টা করে? 2টা করে, আরে ব্যাপার না, শেষ হয়ে যাবে। পরীক্ষার বাকি আছে 2 দিন, চ্যাপ্টার বাকি আছে 10টা, দিনে কয়টা করে? ব্যাপার না, করা যাবে। পরীক্ষার বাকি আছে 10 ঘন্টা, 1 ঘন্টায় একটা করে চ্যাপ্টার শেষ করতে হবে, তাও ব্যাপার না, করা যাবে। করে আসছি তো ভাই, কোনো অসুবিধা নেই। তুমি তোমার লাইফে যাই করো না কেন, এই পুরোনো জিনিসগুলো কিন্তু মনে করবে যে কি পরিমাণ ফাঁকিবাজি করছিলাম। আমি অবশ্য জানি না তোমরা এরকম ফাঁকিবাজ কিনা বা এরকম করো কিনা, আমি এগুলো করতাম, তো ব্যাপক ফাঁকিবাজ ছিলাম ভাই। আচ্ছা, কারণ আমার জিনিসটা ভালো লাগতো না, ভালোবাসতাম না, সে কারণে করতাম না। পরেরটা, বুক গার্ডেন একটা দোকান আছে চিটাগংয়ে, ওখান থেকে আমরা বইটাই কিনতাম, ইঞ্জিনিয়ারিং এর বইটাই পাওয়া যেত। তো বইয়ের দোকানদার যিনি ছিলেন, ওই ভাইয়ার সাথে আমার খুব ভালো পরিচয় ছিল, কারণ ওর কাছ থেকে আমি অন্যান্য বইটাই কিনতাম, জিআরই জিমেটের বইটাই কিনতাম, অন্যান্য বইটাই কিনতাম। তো বুক গার্ডেনে একবার একটা পরীক্ষার আগে গেছি আর কি, ওই আমি তো একটা কোচিং চালাতাম, আমার একটা কোচিং সেন্টার ছিল, নিজের একটা কোচিং সেন্টার ছিল, সেখান থেকে মোটামুটি পড়াশোনা মানে ব্যাচ শেষ করছি 9টার সময়, ব্যাচ শেষ করে ওখানে গেছি, বুক গার্ডেনে গেছি বই কেনার জন্য। ওই সাবজেক্টের নাম ছিল মাইক্রো প্রসেসর। তোমরা বুঝবা না যে আসলে মাইক্রো প্রসেসর সাবজেক্টটা পরীক্ষার আগের দিন পড়ার মতো সাহসী হইতে হয় অনেক, এটা বুঝবা না, যাদের পড়া নাই তারা বুঝবা না। তো গেছি, যাওয়ার পরে বললো কি যে ভাই এটা তো বইটা নাই, কালকে আসেন দিয়ে দিব। আমি বললাম ভাই কালকে আসা যাবে না। কেন? আমার শেষ হয়ে গেছে। বলে কালকে আমার পরীক্ষা। উনি বসে বসে হিসাব করতেছিল, তা হয়ে গেছে। হ্যাঁ জি, কালকে আমার পরীক্ষা। আজকে আপনি বই নিবেন? জি। আপনি এটা জোগাড় করে দেন কারোর কাছ থেকে। জোগাড় করে দিয়েছে, পরীক্ষাও দিয়ে ফেলছে, বুঝছেন। পরে উনি আমাকে অনেকদিন পর ফোন করে বলছে নিজ দায়িত্বে, ভাই আপনি পাস করছিলেন ওটাতে? হ্যাঁ পাস করছি, তো আমি C+ পাইছি। উনি এত মন খারাপ করছে, এত আশা নিয়ে ফোন করছে, বলে আমি C+ পাইছি। এরকম উনি মাঝে মাঝে আমাকে ফোন করতেন পাস করছে কিনা। পরে দেখছে বিরক্ত হয়ে ফোন করা বন্ধ করে দিয়েছে, কারণ পাস করে ফেলছি। ভার্সিটিতে পাস না করা খুব কঠিন কাজ, কিন্তু পাস টাস করাই দেয় আর কি। আমি ছাত্রের প্রতি কৃতজ্ঞ, স্যার আমাকে পাস করাই দিচ্ছে। পাস টাস তো করতাম না ভাই। পরেরটা, গুড গ্রেডস, ভালো গ্রেড। কিছু ভালো স্টুডেন্ট তো থাকেই, তাদের জন্য ভালো গ্রেডটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা ফাঁকিবাজ ছিলাম, আমরা যখন ভালো সিপি এর কথা কেউ বলতো যে তুই 4 পাবি কিনা বা ভালো গ্রেড পাবি কিনা, আমরা চিন্তা অবাক হয়ে তাকাই থাকতাম, ভালো গ্রেড কি জিনিস, খায় না পড়ে না মাথায় দেয়। আমি তো চেষ্টা করতে যাতে ফেল না করি, যাতে কোনো রকমে টিকে থাকি, এভাবেই কাটছে আমার চুয়েট। পরেরটা, তো প্রজেক্টের আমরা যেটা করি, তোমাদের প্রজেক্ট করতে হয়, থিসিস করতে হয়, থিসিস। তো আমরা যখন থিসিস করা শুরু করি তখন কি করি, তখন শুরুতে আমরা প্ল্যান করি বিশাল কিছু একটা দাঁড় করাই ফেলবো। এটা ছবিটা দেখো, আমরা ড্রিম করি, আমরা স্বপ্ন দেখি এই ধরনের একটা গাড়ি বানাবো। পরে দেখা গেছে কি আসলে বানাইছি হচ্ছে নিচেরটা। এরকম হয় আর কি, এরকম হয়েছিল। আমি সাবমেরিন কেবল নিয়ে কাজ করছিলাম, বাংলাদেশের অপটিক্যাল ফাইবার নিয়ে কাজ করছিলাম। তো প্রথমে ভাবছিলাম বিশাল কাজ করে ফেলবো, পরে দেখছি কি ওই শেষ করতে পারলে বাঁচি, ওরকম অবস্থা। পরেরটা, ইটস নেভার টু লেট। আমি আমার লাইফটাকে এভাবে কাটাইছি চুয়েটে, এবং কাটানোর সময় প্রতি মুহূর্তে আমি এই শপথ নিছি, আমি কোনোভাবেই ইঞ্জিনিয়ারিং এর চাকরি করব না। আমি কোনোভাবেই কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে পাস করার পর এই সেক্টরে আমার ক্যারিয়ারটাকে করব না। আমি আমার লাইফটাকে অনেক স্যাক্রিফাইস করতেছি, অনেক কম্প্রোমাইজ করে বেঁচে আছি কষ্ট করে, কিন্তু একটা সময় আমি সেটা করব না। হোক সেটা ব্যবসা কিংবা চাকরি, এমন কিছু করবো যেটা আইটির সঙ্গে কোনো সম্পর্ক নাই, কম্পিউটারের সাথে কোনো, এই বোকা বাক্সের সাথে কোনো সম্পর্ক নাই। একটা গান শুনি, গানের কথাগুলো খেয়াল করবে। তো হ্যাঁ, আমরা কি একটু ব্রেকে যাই, এরপরে শুরু করি আবার, নাকি ব্রেক এখন দিব নাকি একটু পরে দিব? 1:30 থেকে? ওকে। ইফতার পার্টির গল্প বলি, শোনো গল্পগুলো।
বন্ধু বান্ধব থেকে কতটুকু নিগৃহীত হয়েছিলাম আর কি। ইফতার পার্টি চুয়েটের মানে বিভিন্ন ইফতার পার্টি হতো, আমাদের ব্যাচমেটদের মধ্যে ইফতার পার্টি হতো। তো যেহেতু আমাকে ওই সময় কেউ পাত্তা টাত্তা দিত না আর কি, খুব একটা কি পাত্তাই দিত না, 2 পয়সা দাম দিত না কেউ কখনো আমাকে। তো ইফতার পার্টিতে আমাকে কেউ দাওয়াতও দেয় নাই কখনো। দাওয়াত দেওয়ার কথা আসলে ওরা বলতো যে ও তো দোকানদারি করে, ও তো ইঞ্জিনিয়ার না, ওকে আমাদের পাশে বসে খাওয়া দাওয়া করবে। চিন্তা করে দেখো, যাদেরকে আমি বন্ধু মনে করছিলাম অনেকদিন পরে বুঝতে পারছি তারা আমার বন্ধু ছিল না, তারা আমার ক্লাসমেট ছিল শুধু। এটা বুঝতে পারছি, খুব কষ্ট লাগছে আমার এই কথাগুলো শুনে। যখন কোনো গেট টুগেদার হতো বিভিন্ন বন্ধে, সেই গেট টুগেদারে আসার জন্য কখনোই আমাকে কেউ ফোন করে নাই। এই কারো কাছ থেকে পাত্তা না পাওয়াটা খুব কষ্টের ব্যাপার। পৃথিবীতে এর চেয়ে কষ্টের ব্যাপার খুব কম আছে। তুমি বেঁচে আসো, তোমার কেউ পাত্তা দেয় না, এর চেয়ে মরে যাওয়া ভালো, এরকম মনে হয়। খুব কষ্ট লাগে খুব। কেউ আমি ফোন করলে ধরতো না, 3-4 বার ফোন করার পর ধরতো। এরকম একটা বিষয় ছিল একটা সময়, খুব কষ্ট পাইছি ওই সময়, খুবই কষ্ট পাইছি। এরপর আরো কিছু বিষয় ছিল, আমি যখন অনার্স কমপ্লিট করতেছিলাম তখন লোকজনের একটা বাজে অভ্যাস কি জানো, তুমি ধরো কোথাও চান্স পাও নাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, অসুবিধা নাই, এখন সে এসে তোমারে বলবে ও তো কিছু করে না, ও তো পড়াশোনা করতো না, এখানে পড়তেছে, রাজেন্দ্র কলেজে পড়তেছে, ইঞ্জিনিয়ারিং এ চান্স পায়নি, মেডিকেলে চান্স পায়নি, হাবি যাবি। কিন্তু সেই লোকটা তোমাকে কিভাবে ভালো দেওয়াবো, কারা কারা ছিল। তো ওরা এসে আমার বাবা মাকে কথা শোনাতো যে বাপ্পি এগুলো কি করতেছে, দোকানদারি করতেছে। আমার ডাক নাম বাপ্পি, ও দোকানদারি করে, এই করে সেই করে, প্রজেক্ট ক্লিয়ার করতেছে না, আপনাদের লজ্জা লাগে না, এসব কথাবার্তা বলতো। আসলে ভালো বুদ্ধি দিতে পারে না, কিন্তু বড় বড় কথা শোনাতে পারে ঠিকই, এগুলো হইতো আর কি। তো আমার বাবা মা কান্নাকাটি করতো, আমাকে বলতো যে বাবা তুই কিছু একটা কর, আমরা তো মানুষকে লক্ষ্য করে। তো আমি বুক দেখাতে পারতাম, লোকজনকে ধরো ড্রয়িং রুমে বসে নাস্তা খাচ্ছে, আমি গিয়ে সালাম দিলাম, তখন তারা কেমন কেমন করে তাকাতো, তখন খারাপ লাগতো, নাহলে আমার এত খারাপ লাগতো না। আমি তো আমার লক্ষ্যে হবো, আমি বিজনেসম্যান হবো, যা চিন্তা করছি তাই। অনেক কষ্ট লাগে, ওই পরিমাণ কষ্ট পেয়ে আসছি। আমি যখন প্রজেক্টটা কমপ্লিট করা শুরু করতেছিলাম, তখন আমার যিনি সুপারভাইজার স্যার ছিলেন, উনি ছিলেন অত্যন্ত কঠিন হৃদয়ের পুরুষ মানুষ, খুবই কঠিন হৃদয়ের। আর ওনার সঙ্গে সম্পর্ক ছিল ইটস কমপ্লিকেটেড। স্যারও আমার গুনতো না, আমিও স্যারকে গুনতাম না। তখন স্যারের সঙ্গে দেখা ছিল, একটা অনুষ্ঠান ছিল, রিউনিয়ন ছিল। তো আমি যখন চুয়েটে পড়তাম তখন বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামগুলো অর্গানাইজ করতাম, ওই যে অকাজগুলো করতাম আর কি, ভালো লাগতো। কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করতাম, কালচারাল প্রোগ্রামে অংশ নিতাম, উপস্থাপনা করতাম, এই কাজগুলো খুব ভালো পারতাম। তা আমাকে স্যার দায়িত্ব দিছে, তুমি এই কাজগুলো করে দিবা। মোটামুটি আমি একদম মানে শ্রমিকের মতো খাটছি ওই প্রোগ্রামের জন্য। ওখানে একটা পার্ট ছিল এরকম, স্টেজে সবাই দাঁড়াইছে, আমি 2002 ব্যাচের স্টুডেন্ট, আমার এইচএসসি 2002 তে এইচএসসি। তো ওখানে স্টেজে সবাই দাঁড়াইছে, সবাই যার যার পরিচয় বলবে কে কি করতেছে। তো এখন আমার তো আসলে কোনো পরিচয় নাই, আমি তো ইন্টারমিডিয়েট পাস, অনার্স পাস করে নাই, আমি কি বলবো। তখন আমি স্যারকে বললাম, স্যার আমাকে এই পর্ব থেকে মাফ করেন। স্যার বলে না, তুমি ওখানে গিয়ে দাঁড়াও, তোমার ব্যাচমেটরা বলতেছে, তুমি বলবো না। তখন কিন্তু আমার ব্যাচমেটরা পাস করে বের হয়ে গেছে, অলরেডি 2.5 বছর হয়ে গেছে, আমি তখন পাস করতে পারিনি। তো সবাই দাঁড়াইছে, আমাকেও দাঁড়াতে হলো। দাঁড়ানোর আগে স্যারকে রিকোয়েস্ট করছিলাম শেষবারের মতো, স্যার আমাকে ক্ষমা করেন, আপনি যা করতে বলবেন তাই করবো, তো তোমাকে আমি এটা করতে বলতেছি। আমি বললাম, স্যার আমি তো ওখানে থেকে কিছু বলতে পারবো না। বলে কেন বলবা, তুমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করছো, তুমি ভালো ব্যবসা করতেছো, তুমি লোকজনকে চাকরি দিবা, কর্মসংস্থান করবা, এই কথাগুলো বলো গিয়ে গিয়ে। আমি বললাম, স্যার আমি আশেপাশে দেখলাম কেউ আছে কিনা, অন্ধকার ছিল তো, স্টেজের কোনায় বসেছিল, কেউ ছিল না, আমি শুধু স্যারের পায়ে ধরার বাকি রাখছি। হাত জোর করে বললাম, স্যার আমাকে মাফ করে দেওয়া যায় না। তখন স্যার খুব গম্ভীর হয়ে বলেন, সুশান্ত স্টেজে ওঠো, এটা তোমার প্রজেক্টের একটা অংশ, এটাতে মার্কস যোগ হবে। কি করবো, উঠছি, সবাই দাঁড়ায় আছে, সবাই বলতেছে, কেউ এডিকশনে জব করে, কেউ বিভিন্ন প্রাইভেট ভার্সিটিতে পড়ায়, গ্রামীণ ফোনে জব করে, বিভিন্ন কিছু বলতেছে। আমি তো কিছুই করি না। তখন আমার মনে হচ্ছিল, আল্লাহ যদি এখন আমাকে মৃত্যু দিত, আমার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে কেউ হইতো না। ধরো এরকম অডিটোরিয়ামে সব ছোট ভাই বোনরা বসে আছে, তাদের সামনে আমি বলবো আমি এখনো পাস করি নাই, এর থেকে তো মৃত্যুও ভালো। আমি খুব চাচ্ছিলাম যে যাতে আমার মৃত্যু হয় ওই সময়। আর মৃত্যুর একটা সিস্টেম হচ্ছে, তুমি যখন মৃত্যু সবচেয়ে বেশি চাইবা তখন মৃত্যু আসবে না, এটা হচ্ছে মৃত্যুর একটা সিস্টেম। তো মৃত্যু আসে নাই, মৃত্যুর পরিবর্তে মাইক্রোফোন চলে আসছে। তো মাইক্রোফোন আসার পর সবাই সবকিছু বলতেছে, আমি তো কিছু বলতে পারবো না। তখন আমি যে কথাটা বলছিলাম সেই কথাটা আমার সারা জীবন মনে থাকবে, সেই কথাটাই কোট করতেছি। আমি এটাই বলছিলাম, সবাই কোনো কিছু করা বলতে যেটা বোঝায়, আমি তেমন কিছু করছি না, তবে তেমন কিছু করার জন্য চেষ্টা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এটা বলে পাশের জনের হাতে মাইক্রোফোন দিয়ে পেছনে চলে গেছি। পেছনে ওয়াশরুম ছিল,
সিন ছিল, অনেক কাঁদতেছিলাম, মানে বাচ্চা ছেলেদের মতো কাঁদতেছিলাম, জানি না কেন ইমোশন কাজ করছে, কাঁদতেছিলাম আর চোখে পানি দিচ্ছি। তখন আমার ফ্রেন্ড শুভঙ্কর সে দৌড়ে এসে আমাকে পেছন থেকে জড়াই ধরছে, জড়াই ধরে বলে কি, হারামজাদা এখন কান্না করছিস কিসের জন্য, লজ্জা করে না তোর, কথা বললে তো শুনোস না, পড়াশোনা তো করস নাই, মেয়েদের মতো কান্না করিস কেন, পুরুষ মানুষ কখনো কাঁদে না, করে দেখা। এই কথাটা বলছিল আমাকে শুভঙ্কর। তখন আমার মনে হয়েছিল এই পৃথিবীতে যখন আমরা খুব কষ্টে থাকি তখন ওই বুকে জড়িয়ে ধরার জন্য একটা বন্ধু লাগে, অন্তত একটা হলেও বন্ধু লাগে। আমার মনে হয়েছিল তখন খুব ভালো লাগছে, তখন মনে হয়েছে পৃথিবীতে ওর চাইতে দয়ালু ব্যক্তি কেউ নাই, ও পৃথিবীর সেরা লোক, ওই সময় মনে হয়েছিল। যাই হোক, এরপরে স্যারের কাছে গেলাম, আমি খুব কাঁদতেছিলাম আর খুব মন খারাপ ছিল। তো স্যারের কাছে যাওয়ার পরে দেখি আমার চোখ দিয়ে তখন চোখ খোলা আর কি। স্যার বলে কি বেগুনের মতো চোখ খুলে আসছে কেন, টিস্যু না, টিস্যু আগায় দিছে, বক্স থেকে টিস্যু নিয়ে আগায় দিছে। আমি বললাম স্যার একটা রিকোয়েস্ট করতে আসছিলাম। কি? বললাম স্যার সন্ধ্যাবেলা আমার একটা পারফরমেন্স আছে, কবিতা আবৃত্তি, ওটা স্যার করতে পারবো না। কেন পারবো না? কেন তুমি না করলে আবৃত্তি কে করবে? বললাম স্যার আমি পারবো না স্যার, আমার খুব কষ্ট লাগছে স্যার, আমি খুব কষ্ট পাইছি। তুমি একটা কাজ করো, কষ্টের কোনো কবিতা আবৃত্তি করো। আমি বললাম স্যার আমার কবিতাটা স্যার কষ্টের না, কবিতাটা ছিল বাতাসে লাশের গন্ধ, ওটা তো কষ্টের কবিতা না। বলে কি যে স্যার আমি, বলে না 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 করো করো, অসুবিধা নাই, তুমি পারবা, তুমি সবকিছু পারো, আমি খেয়াল করছি। এই কষ্ট নিয়ে আমি কবিতা আবৃত্তিও করছি। এই যে দুঃখগুলো, এই যে কষ্টগুলো, তখন আমি একটা সময় ভাবলাম যে আমাকে আসলে দুনিয়াতে কেউই চায় না। অনেক অভিমান থেকে, অনেক কষ্ট থেকে ভাবতেছি আমার এই দুনিয়াতে কেউই চায় না। আমি আমার মাকে কাঁদাইছি, বাবাকে কাঁদাইছি, আমার ছোট ভাইকে অসম্মানিত করছি। আমার পৃথিবীতে বেঁচে থেকে বা কি হবে? সুসাইড করবো। ওই দিনটার কথা একটু শেয়ার করি, মনে আছে আমার। তো আমি আমার রুমের দরজা জানলা বন্ধ করে দিয়েছি, সন্ধ্যাবেলা ছিল, সুসাইড করবো, পৃথিবী ছেড়ে চলে যাবো, এরকম একটা বিষয় আর কি, অনেক ভাবে আছে। তো যখন বিষের পেয়ালা হাতে নিলাম তখন মোটামুটি যে কথাগুলো মনে হচ্ছিল সে কথাগুলো হচ্ছে আমার বাবা মার কথা মনে হচ্ছিল। আমি কাকে আমি যখন বেঁচে ছিলাম তখন মনে হচ্ছিল আমি যখন বেঁচে ছিলাম তখন তো আসলে বেঁচে আছি, আমি জীবিত অবস্থায় কাকে কাকে মনে কষ্ট দিছি, তাকে সরি বলা হয় নাই, এই জিনিসগুলো মাথায় আসতেছিল বেশি বেশি। তো বিষের পেয়ালা হাতে নেওয়ার পর প্রথম যে চিন্তাটা আমার মাথায় আসছে, আমি তো খুব ভীত মানুষ, প্রথম আসছে এই বিষটা খাওয়ার পর যদি আসলেই মরে যায় তখন কি হবে, এটা হচ্ছে প্রথম চিন্তা। পরে বলতেছি গাধা, তুই তো মরার জন্যই বিষ খাচ্ছিস, খেয়ে ফেল। কিন্তু যেহেতু আমার সাহস কম, তখন আমি ভাবতেছি মরে গেলে কি হবে। তো মৃত্যুর পর আমি একটা দৃশ্য কল্পনা করার চেষ্টা করলাম যে আমার বাবা মা অনেক কান্নাকাটি করবে, আমার মায়ের জন্য অনেক কষ্ট লাগতেছিল যে বাবা মা কান্নাকাটি করবে, আমার ছোট ভাই ও তো পণ্ডিত, ও দেখবে বাবাও কান্না করতেছে, মাও কান্না করতেছে, এরপর সে কিছুক্ষণ চিন্তা করবে কি করা উচিত, এরপর সেও কান্নাকাটি শুরু করবে, এরকম একটা বিষয় দাঁড় করানো যাবে। ভাবতেছি কি করা যায়। আমার মায়ের এখনো যতটুকু মনে আছে, আমার মায়ের ফেসটা আমার মানে চোখের সামনে বারবার আসতেছিল যে মা অনেক কষ্ট পাবে আমি যদি মারা যাই। তখন হঠাৎ করে মনে হলো এই যে আমার লাইফটা, এই লাইফটা তো আসলে আমার মায়ের দেয়া একটা উপহার, আমার মায়ের দেয়া উপহারটাকে আমি নিজের হাতে কিভাবে নষ্ট করবো? দরকার কি, আমার বন্ধুরা অনেক দূর চলে গেছে, বিশাল বিশাল মানুষ হবে সমাজের, আমি না হয় হতে পারবো না, অসুবিধা কি? ওরা সমাজের সব উজ্জ্বল মানুষ হয়ে বেঁচে থাকবে, আমাকে না হয় কেউ চিনলই না, আমি একদম সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকবো, একজন মাস্টার হবো, সমস্যা কোথায়? আমার তো কোচিং সেন্টার আছে, আমার তো ব্যবসা আছে। এই জিনিসগুলো চিন্তা করতেছিলাম, আমি চাইলেই অনেক কিছু করতে পারবো এরকম, কিন্তু ওদের মতো হতে পারবো না, ওদের মতো সম্মানিত হতে পারবো না, ওরা সব উজ্জ্বল সব স্টারের মতো বেঁচে থাকবে। তখন মনে হলো ঠিক আছে, পৃথিবীর আর 10টা উজ্জ্বল মানুষ যেভাবে বেঁচে থাকে সেভাবে করে না হোক, একজন অনুজ্জ্বল মানুষ হয়ে, যাকে কেউ কখনো চিনবে না, যাকে কেউ কখনো পাত্তা দিবে না, সেরকম একজন মানুষ হয়ে আমি আমার বাবা মার জন্য বেঁচে থেকে দেখি না কি হয়। সেই দিন শুধু বেঁচেছিলাম বলে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া পৃথিবীতে সবচেয়ে বড় বিষয়টা কি, ভালো একটা চাকরি পাওয়া, অনেক টাকা পয়সা কামাই করা, সাকসেসফুল হওয়া, তখন আমি বলি পৃথিবীতে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বেঁচে থাকা। শুধু বেঁচে থাকলেও অনেক কিছু হয়, এবং এর চাইতে বড় কোনো উপহার আল্লাহ আমাদের দেন নাই, এটাই সবচেয়ে বড় একটা বিষয়, বেঁচে থাকা, শুধু বেঁচে থাকা। তো আমরা একটু ব্রেকে যাচ্ছি, এরপর আমরা আবার ফিরে আসবো। আমরা কয়টায় ফিরে আসবো বলো? 2:15, এখন 1:25 বাজে, 2:15 ফিরে আসি। তাহলে আমরা 2টায় না, 2টায় পাবে না, 2:15 আমরা আবার ফেরত আসবো এখানে। হ্যাঁ, বসে আছে, এটা মাথায় আনা যাবে না, যদি মাথায় আনো তুমি কথা বলতে পারবে না। আর যদি কোনো সুন্দরী মেয়ের দিকে একবার ভুলে চোখ পড়ে যায় শেষ, ওখানে কাশ খেয়ে বসে থাকবা, হ্যাং হয়ে বসে থাকবা, শেষ। সো একদম পার্টিকুলারলি দেখা যাবে না অমুক আছে তমুক আছে। নাম্বার 2,
কথা বলার সময় খেয়াল করবে তুমি কি বলছো। তুমি এই যে কথা বলছো সারাক্ষণ কন্টিনিউয়াসলি কথা বলছো, তো কথা বলার সময় আমি কি বলতে চাচ্ছিলাম আসলে ভুলে গেছি। এই যে বললাম ভুলে গেছি, কেন বললাম? আনমাইন্ডফুল ছিলাম। আনমাইন্ডফুল হওয়া যাবে না, অন্য মনস্ক হওয়া যাবে না, বুঝছো? মানে তুমি কথা বলতেছো মন আছে আরেক দিকে, এটা হওয়া যাবে না। অন্য মনস্ক হলে হবে কি, একটা সময় তোমার অডিয়েন্স ঘুমিয়ে পড়বে। ওরা বিরক্ত হচ্ছে কিনা, ওদের রিয়েকশনটা কেমন, ওদের এক্সপ্রেশন কেমন, একটু খেয়াল রাখতে হবে। যদি দেখো কোন একটা টপিক নিয়ে বোর্ড ফিল করতেছে, চট করে টপিক সুইচ করতে হবে, কোন একটা টপিকে চলে যেতে হবে। আর যেটা সবচাইতে ইম্পর্টেন্ট বলেছিলাম, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পাবলিক স্পিকিং এ আসার সময় অবশ্যই চেক করে নিতে হবে তোমার প্যান্টে চেন লাগানো আছে কিনা। সবচেয়ে ইম্পর্টেন্ট এটা, আমি চেক করে আসছি। হ্যাঁ, আচ্ছা, যেটা বললাম, লাইফে কোনো কিছু না পাওয়ার চাইতে কষ্ট পাওয়া কিন্তু অনেক ভালো। আমি আমার লাইফের স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো তোমরা খেয়াল করলে দেখবে আমার লাইফে অনেক কষ্ট আছে, না পাওয়ার অনেক কষ্ট আছে। তো কোনো কিছু না পাওয়ার চেয়ে কষ্ট পাওয়া কিন্তু ভালো। আর যখন দেখবে আমরা অনেক ধরনের প্রার্থনা করি, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে ওটা দাও, এবং আমাদের প্রার্থনাগুলোর অনেকগুলোই আনসার্ড হয় না, আনআনসার্ড থাকে, কবুল করেন না আল্লাহ। তখন আমরা খুব মন খারাপ করি, আল্লাহ আমার প্রার্থনাটা কবুল করলেন না, এরকম বলি। তোমরা একটু খেয়াল করলে দেখবে আমি আমার লাইফের আমার প্রথম জীবনে যে প্রার্থনাগুলো করেছিলাম তার একটাও কবুল হয়নি। আমি প্রার্থনা করেছিলাম আমি অনার্স পাস করবো না, করে ফেলছি, মাস্টার্সও পাস করে ফেলছি। এরপর প্রার্থনা করছিলাম অনেক বড় ব্যবসায়ী হব, সেটাও কবুল হয়নি, অনেক কষ্ট পাইছিলাম। এরকম আরো অনেক কিছু যেগুলো আমার প্রথম জীবনের প্রার্থনা ছিল, সেগুলো কবুল হয়নি, তখন অনেক মন খারাপ হয়েছিল, কষ্ট পাইছিলাম। কিন্তু আজকের দিনে এসে আমি বুঝতে পারি আল্লাহ মাঝে মাঝে আমাদের প্রার্থনা কবুল করেন, প্রার্থনা কবুল না করার মাধ্যমে। ওই জন্য যখন তোমার কোনো প্রার্থনা কবুল হবে না, খুব বেশি মন খারাপ করার দরকার নাই। শুধুমাত্র উনিই জানেন, সৃষ্টিকর্তাই জানেন কোনটা তোমার জন্য ভালো এবং কোনটা তোমার জন্য খারাপ। এই জন্যই হয়তো বা তোমার প্রার্থনাটা কবুল করা হয় নাই। এই বিশ্বাসটা মনে রাখবা, অনেক কষ্ট চলে যাবে মন থেকে এবং পারফর্ম করতে ইচ্ছে করবে। পরেরটা দেখা যাচ্ছে, এটা স্লাইডটা দেখা যায়। রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে, দ্য রোড নট টেকেন, আমার খুব পছন্দের একটা কবিতা। রাস্তা দুই দিকে চলে গেছে, বাম দিকে ডান দিকে। ডান দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে বেশিরভাগ লোক গিয়েছিল। আমার বেশিরভাগ বন্ধু বান্ধব সেই ডান দিকের রাস্তাটা ধরেছিল। সবাই যে বিষয়ে পড়াশোনা করেছে সেই বিষয়ে তাদের ক্যারিয়ার গড়ে তুলেছে। আর আমি যে বিষয়ে পড়াশোনা করেছিলাম সেই বিষয়ে ক্যারিয়ার গঠন করি নাই, কারণ আমি সেই বিষয়ে ক্যারিয়ার গঠন করার মতো যোগ্যতা আমার ছিল না। আমি তো পারতামই না কিছু কম্পিউটার সায়েন্সে, ওই জন্য ওই পথে যাই নাই। আমি এমন একটা পথ বেছে নিয়েছিলাম যে পথটা একটু অচেনা ছিল, অপরিচিত ছিল, এবং বেশিরভাগ লোক হাতে নাই। এই অচেনা পথটা, একটু ভিন্ন পথটা বেছে নেওয়ার কারণেই আজকে আমি আজকের অবস্থানে দাঁড়িয়ে আছি, আর কোনো কিছুই না। তুমি অন্য 10 জন যেভাবে করে ভাবে, অন্য 10 জন যেভাবে করে কাজ করে, সে করে যদি কাজ করতে থাকো, তোমার নিজের মনটাকে প্রাধান্য না দিয়ে, তোমার নিজের ইনটিউশনটাকে প্রাধান্য না দিয়ে, ইনটিউশন, আমাদের ভেতরে একটা আমি বাস করে, ওই আমিটা যে সিগন্যালটা পাঠায় এটা করো, এটা করবে না, সেটাকে মাঝে মাঝে শুনতে হয়। সেই আমিটা লজিকের চাইতেও বড়। তোমার যে লজিকগুলো, তোমার যে যুক্তিগুলো, ওই মুহূর্তের যুক্তি, সেই যুক্তির চাইতেও বড়। তুমি দেখবে মাঝে মাঝে কিছু কাজ করার সময় ভেতরে আমিটা বার্তা দেয় যে কাজটা করা যাবে না, কাজটা করা যাবে না। সেই ব্যাপারটা যত অযৌক্তিকই হোক না কেন, মাঝে মাঝে সেটাই সত্য, সেটাকে শুনতে হয়। সেটা শুনেছিলাম বলে আজকে ওদের মতো হই নাই, আমি আমার মতো হয়েছে, আমি আমার মতো করে একটা লাইফ কাটাচ্ছি। পরেরটা, এখন আমরা একটা গান শুনবো সবাই, ছ্যাঁকা খাওয়া গান। এই গানের কথাগুলো একটু খেয়াল করবো।